নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ভিডিওতে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের যে একমাত্রিক গতিটা হয়েছিল তার 5টা পার্ট আমি আপলোড করেছিলাম। আজকে হচ্ছে পার্ট নাম্বার 6। এই পার্ট নাম্বার 6-এ কী হবে আমি তোমাদেরকে বলে দিই। তোমাদের যে 3টে ইকুয়েশন আছে, যে তুমি দেখবে যে সমতরণে গতিশীল কোনো কণার ক্ষেত্রে যে 3টে ইকুয়েশন পাই আমরা। কি কি ইকুয়েশন? একটা হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, একটা হচ্ছে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। আর একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2s, ঠিক আছে। এবার এই প্লাসের তলায় প্লাস মাইনাস ইউজ হয়। কেন প্লাস মাইনাস ইউজ হয়? মাইনাসটা ইউজ হয় যখন হচ্ছে মন্দন হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। এইখানেও যে মাইনাসটা ইউজ করেছি সেম কথা বুঝবে, যে এর জায়গাতে যদি এটা ত্বরণ বোঝাচ্ছে, যদি মন্দন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে প্লাসের জায়গাতে মাইনাস হবে, তাই জন্য প্লাস মাইনাস দিয়ে লেখা হয়। এখানেও মাইনাস ইউজ করা যায়, কারণ হচ্ছে এটা অনেক সময় মন্দন হয় সেই কারণের জন্য। তো এই যে 3টে সমীকরণ আছে, এই 3টে সমীকরণের বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ আমি আগের ভিডিওতে, অর্থাৎ লাস্ট পার্ট যেটা 5 নাম্বার পার্ট, ওই 5 নাম্বার পার্টে আমি কিন্তু দেখিয়েছিলাম। কি বললাম? এই যে প্রমাণগুলো রয়েছে এইটার যে বীজগাণিতিক পদ্ধতিতে যে প্রমাণ, সেটা আমি পার্ট নাম্বার 5-এ দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এগুলোর হচ্ছে লেখচিত্র। লেখচিত্রের সাহায্যে আমরা কি করে এই 3টে সমীকরণকে আমরা প্রমাণ করব সেটা আজকে আমরা দেখাবো। লেখচিত্রের সাহায্যে যে প্রমাণগুলো হবে সেটা আজকের ভিডিওতে আমাদের ডিসকাশন হবে। আচ্ছা, তাহলে তোমাদের এই যে প্রমাণগুলো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাস 11-এর ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলবো যে এই 3টে প্রমাণ 3 রকম পদ্ধতিতে আসতে পারে। একটা আসতে পারে কি, একটা আসতে পারে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে, যেটা প্রমাণ আমি আগের ভিডিওতে করে দিয়েছি 5 নাম্বার পার্টে, ওরা দেখে নেবে। কারণ ওই টাইপের বলতেই পারে যে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে, বা ওটা না বলে এরকমও বলতে পারে যে প্রমাণ করো ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি বা এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3টে প্রমাণের মধ্যে যে কোনো একটা প্রমাণ আসতে পারে। তাহলে আমি যে সাধারণ বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণটা করিয়েছি সেই প্রমাণটা কিন্তু দেখে যাবে। কারণ যদি ব্র্যাকেটের মধ্যে তোমাকে লেখচিত্রের সাহায্যে বা সাধারণ বীজগাণিতিক নিয়মের সাহায্যে বা কলনবিদ্যার সাহায্যে উল্লেখ করে না দেওয়া থাকে, তোমরা যে কোনো পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে পারো। এবং তোমাদেরকে তাই 3টে পদ্ধতি জানতে হবে। একটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম, একটা হচ্ছে লেখচিত্র যেটা আজকে করাবো, আর একটা হচ্ছে কলনবিদ্যা। নেক্সট ভিডিওতে বা তার পরের ভিডিওতে আমরা কলনবিদ্যার সাহায্যে এই প্রমাণগুলোকে দেখব। তো আজকের আমরা কথা বাড়াবো না, না বাড়িয়ে এইখানে লেখচিত্রের যে সাহায্যে যে প্রমাণগুলো হবে সেগুলো আমরা আজকে একটুখানি দেখব। আশা করি আমার কথাটা বুঝতে পারলে। তো সবাইকে বলবো এইখানে যে যে প্রমাণগুলো রয়েছে এগুলোর যারা এখন অবধি বীজগাণিতিক নিয়ম অনুসারে প্রমাণ দেখোনি তাদেরকে বলবো দেখে নাও। আর আজকের ভিডিওতে লেখচিত্রের সাহায্যে প্রমাণ দেখো। তোমাদের যে কোনোভাবে আসতে পারে, যে কোনোভাবে লেখচিত্র দিয়েও দিতে পারে, আবার কি দিতে পারে বললাম, আবার দিতে পারে হচ্ছে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে, যে কোনো নিয়ম অনুসারে দিতে পারে। তাই জন্য 3টে পদ্ধতি তোমাদেরকে জানতে হবে, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এবং এই পদ্ধতির সাহায্যে সমস্ত রকম প্রমাণ করার পর আমরা এগুলোর ওপর অঙ্ক নিয়ে বা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব। কথা বাড়াবো না, চলো এবার মেন ভিডিওতে, মেন জায়গায় আসি। দেখো, আমরা এই যে 3টে প্রমাণ আছে, এই 3টে প্রমাণ করার আগে আমরা সরল রেখার ওপর কিছু কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নেব। ম্যাথামেটিক্সে দেখবে তোমরা কোঅর্ডিনেট যে জিওমেট্রি রয়েছে, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, সেখানে সরল রেখা বলে একটা চ্যাপ্টার রয়েছে, তোমাদের ক্লাস 11-এই আছে। ওই সরল রেখা চ্যাপ্টারটা এখনো পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারিনি। আমি আপলোড করতে না পারার ফলে অনেকে হয়তো জানবে না। তো সরল রেখার কিছু কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো টোটাল ডিটেলস কনসেপ্ট তোমার কাজে লাগবে না, যতটুকু তোমার দরকার সরল রেখাটা যতটুকু বুঝলে তুমি এই 3টে প্রমাণ করতে পারবে। আমি কেবলমাত্র ততটুকু প্রমাণ তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। প্রমাণ মানে কি, ততটুকু বুঝিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই 3টে প্রমাণ দেখাচ্ছি। যেহেতু আমি সরল রেখার কনসেপ্টটা বোঝাচ্ছি, সবাই একটুখানি মন দিয়ে শুনবে, কারণ এখানে আমি ক্লাস 11-এর ম্যাথসের সরল রেখার ছোট্ট কনসেপ্ট আমি বোঝাবো। সেটা বোঝানোর পর আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা সলিউশন করব। বোঝা গেল? তো চলো কনসেপ্টটাকে বুঝে নেওয়া যাক। ফার্স্টে একটা গ্রাফ আঁকছি, দেখো একটুখানি মন দিয়ে শুনবে। আমরা এখানে একটা গ্রাফ আঁকছি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা তোমরা জানো যে এটা আমাদের ওয়াই অক্ষ হয় আর এটা আমাদের এক্স অক্ষ হয়। এবার এই গ্রাফের মধ্যে ধরো আমি এখানে একটা লাইন টানলাম, যে লাইনটা হচ্ছে ধরো এরকম লাইন, এরকম একটা লাইন টেনেছি, ঠিক আছে। এই যে লাইনটা টানা হয়েছে, এই যে রেখাটা টানা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই রেখাটা একটা সরল রেখা। এটা নিশ্চয়ই বক্ররেখা না, এইটুকু সেন্স সবার আছে। এটুকু একটা ক্লাস 5-এর বাচ্চাকে বললেও বলে দেবে এই যে জিনিসটা এটা বক্ররেখা, আঁকা বাঁকা রেখা। কিন্তু এই রেখাটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা সরল রেখা। এইটা কেউ বলে না ভাই। এইটা যদি বলে যে স্যার এটা সরল রেখা কেন, এটা সরল রেখা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এই সরল রেখা, ধরো আমি এখানে একটা কোনো এরকম ভাবে একটা লাইন টানলাম, এইভাবে একটা কোনো লাইন টানলাম, আর এই সরলরেখার মাথা থেকে আমি এইখানে একটা কি করলাম, আমি এইখানে এরকম একটা কোনো একটা লম্ব ফেললাম, ঠিক আছে।
এবার তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, সরলরেখার এই জায়গাটাতে নাম দিলাম এ, এই জায়গার পয়েন্টটার নাম দিলাম বি, এই জায়গার পয়েন্টের নামটা দিলাম হচ্ছে সি, এই তিনটে নাম দিলাম এ বি সি, ঠিক আছে। আর আমি বললাম এই যে সরলরেখাটাকে আমি এঁকেছি এটা এই অনুভূমিক লাইনটার সাথে, এই অনুভূমিক লাইনটার সাথে অর্থাৎ এই যে বিসি যে লাইনটা রয়েছে বি থেকে সি, এই যে বিসি লাইনটা রয়েছে এর সাথে এটা মনে করো এখানে থিটা কোণ উৎপন্ন করেছে। কি বললাম বোঝা গেল? এটা মনে করো হচ্ছে থিটা কোণ উৎপন্ন করেছে। তো এটা যদি থিটা কোণ উৎপন্ন করে তো আমরা জানি যে এই থিটা কোণের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হয় আর নিচের যে বাহুটা সেটা হচ্ছে ভূমি হয়, ঠিক তো? উপরের বাহুটা এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি হয়। এটা তাকিয়ে বোঝা যাচ্ছে, এটা বাচ্চাও বলে দেবে ভাই থিটা কোণের সাপেক্ষে সামনের এই বাহুটা লম্ব আর নিচের পার্টটা হচ্ছে ভূমি, আর দেখেই তো বুঝতে পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। আমি একবার লিখে রাখছি সাইডে, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে লম্ব কোনটা? এবিটা লম্ব, ভূমি কোনটা? বিসিটা হচ্ছে ভূমি। তাহলে আমি একটুখানি সাইডে করছি, ট্যান থিটা ইজিক্যাল টু আমরা কি জানি? আমরা জানি হয় লম্ব হয় আর তার তলায় কি হয়? ভূমি হয়। আমি ল আর ভূ লিখে করছি, তোমরা বুঝে নিও, পুরো কথাটা তোমরা লিখে করবে। তো ট্যান থিটা ইজিক্যাল টু আমরা পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি যে যেটা লম্ব, লম্ব বলতে বোঝাচ্ছে এবিটা, এই যে এ থেকে স্টার্ট করে বি, এই এবিটাকে বোঝাচ্ছে হচ্ছে লম্ব। আর ভূমি কোণটাকে বোঝাচ্ছে বি থেকে স্টার্ট করে সি, এই বিসি পার্টটাকে আমরা বলছি হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে বিসিটাকে আমরা বলছি হচ্ছে ভূমি। তাহলে দেখো আমরা এই সরল রেখাটার সাপেক্ষে আমরা এইখান থেকে একটা ডটেড লাইন ফেলে, এই জায়গাটাতে ধরো একটা এ থেকে ডি পর্যন্ত একটা ডটেড লাইন ফেলে, আর এইখান থেকে সি থেকে বি পর্যন্ত এরকম একটা অনুভূমিক রেখা টেনে আমি যে ওপরে যে এবিসি ট্রায়াঙ্গেলটা বানিয়েছি, ভালো করে বুঝবে কি বললাম, আমি যে ওপরে এ বি সি এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা বানিয়েছি, এই এবিসি ট্রায়াঙ্গেলটাকে ধরে আমি কি বার করলাম? আমি এখানের যে কোণটা সেটা সাপেক্ষে আমি ট্যান থিটার মানটা বার করলাম, যেটা কি বুঝলাম? লম্ব বাই ভূমি হবে, মানে এবি বাই হচ্ছে বিসি হবে। তাই দেখো এবি বাই বিসি লিখেছি। জেনে রাখবে যেটা হচ্ছে এই ট্যান থিটা, সেই ট্যান থিটাটাই হচ্ছে এই যে সরলরেখাটা এঁকেছি না, এসি সরলরেখা, এই এসি সরলরেখার হচ্ছে নতি। কি বলা হয়? আমি আবারও বলছি, মন দিয়ে শুনবে। এই যে ট্যান থিটা যেটা এঁকেছি, এই ট্যান থিটাটাকে বলা হয় হচ্ছে কি? বলা হয় হচ্ছে নতি, বলা হয় নতি, ঠিক আছে? নতি বলা হয়। তাহলে নতি কোনটা? নতি হচ্ছে তোমার এবি বাই বিসি, অর্থাৎ এই যে লম্ব আর এই যে ভূমি, এই দুটোর যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলে থাকি হচ্ছে নতি। তো এই নতিটাকে আর একটা লেটার ছোট হাতের এম দ্বারা এটাকে প্রকাশ করা হয়। কি বললাম বুঝতে পেরেছো? ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ট্যান থিটাকে আমরা বাংলায় নতি বলে থাকি, যেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমিকে বোঝাচ্ছে। আর এই নতিটাকে আমরা এবি বাই বিসি যেরকম বলছি, এটাকে কি লেটার দ্বারা লেখা হয়? ছোট হাতের এম দ্বারা বোঝানো হয়। ক্লিয়ার হলো আইডিয়া? আর একটা কথা আমি ঠান্ডা মাথায় মানে যেটা বলছি একটুখানি মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে এটা কোন সরলরেখার নতি? এটা হচ্ছে যে এসি যে সরলরেখাটা রয়েছে এ থেকে সি, এই এসি সরলরেখার নতি। কোন সরলরেখার নতি ভাই? এসি সরলরেখার, এসি সরলরেখার। তাহলে এই হচ্ছে তোমাদের কাছে আমার যেটা বলার, সেটা আশা করি তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছো, যে এই যে এ থেকে সি, এসি যে সরলরেখাটা রয়েছে সেই এসি সরলরেখার নতি হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটাটাকে আমরা লম্ব বাই ভূমি আকারে চিনি, আর এই নতিটাকে আমরা ছোট হাতের এম লেটার দ্বারা ডিনোট করি। তাহলে কোনো জায়গাতে যদি এম লেখা থাকে বা কোনো জায়গাতে যদি ট্যান থিটা লেখা থাকে, দুটোর মানে হচ্ছে এক। আমি কি বললাম? এম কথাটার মানে আর এই ট্যান থিটার কথাটার মানে হচ্ছে এক, কারণ এই দেখো ট্যান থিটাটাকেই বলা হয় লম্ব বাই ভূমি, আবার সেটাকেই বলা হয় এম। দেখো ট্যান থিটার সাথে এই এমটা, এই দেখো এগুলো সব ইকুয়ালে রয়েছে, ইকুয়ালে রয়েছে, তার মানে যেটা ট্যান থিটা সেটাই এম, ঠিক আছে? যেটা ট্যান থিটা সেটাই হচ্ছে এম। তাহলে ট্যান থিটাটাকে আমরা নতি বলেও জানি, বা সেটাকে আমরা ছোট হাতের এম লেটার দ্বারাও আমরা এটাকে ডিনোট করতে পারি। তাহলে আমি কি বললাম? আমি বললাম এটা যে কোনো একটা সরলরেখা যদি থাকে, সেই সরলরেখার এখানে যে কোণটা হবে সেটা লম্ব বাই ভূমি হবে, আর সেই লম্ব বাই ভূমিটাকে আমরা কি বলে জানি? সেই লম্ব বাই ভূমিটাকে আমরা ট্যান থিটা বলে জানি, বাংলায় এটাকে নতি বলা হয়। আর এটাকে কোন লেটার দ্বারা ডিনোট করা হয়? ছোট হাতের এম দ্বারা ডিনোট করা হয়। কি বললাম? ছোট হাতের এম দ্বারা নতিটাকে ডিনোট করা হয়, সেই এমটাকে আমরা ট্যান থিটা বলেও জানি। এইটুকু আইডিয়া যার মাথার মধ্যে ঢুকে গেছে, এইটুকু আইডিয়া যার মাথার মধ্যে ঢুকে গেছে সে অনেকটা বুঝে গেছে। এবার আমি এখান থেকে একটা ছোট্ট জিনিস বলবো, একটুখানি মন দিয়ে শুনবে। এইখান থেকে স্টার্ট করে দেখো সরলরেখার এই যে এক্স অক্ষ যেটা আর এই যে ওয়াই অক্ষ যেটা, এই দুটো ছেদিতাংশ কোন পয়েন্টটা? এই পয়েন্টটা, যেটা হচ্ছে 0,0, এটা হচ্ছে মূল বিন্দু, যেটা হচ্ছে ও। এই ও থেকে কিছুটা দূরত্বে,
ঠিক আছে, ও থেকে কিছুটা দূরত্বে মানে ওসি দূরত্বে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, এই দূরত্বটাকে আমরা বলে থাকি হচ্ছে ছেদিতাংশ। কি বললাম বোঝা গেল? ছেদিতাংশ। তাহলে আমরা ছেদিতাংশ কোনটাকে বলছি? ওসি। জেনে রাখবে এই যে ছেদিতাংশ এটাকে কি লেটার দ্বারা ডিনোট করা হয়? ছোট হাতে সি দ্বারা ডিনোট করা হয়। এই যে ছেদিতাংশ যেটা ও থেকে সি পর্যন্ত, ও থেকে সি পর্যন্ত এই ওসিটাকে আমরা সি বলে চিহ্নিত করা হয়। ছেদিতাংশটাকে কি বলা হয়? ও সি দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, আচ্ছা ছেদিতাংশ কেন বলছে দেখো, এই যে ওয়াই অক্ষ যেটা, এই ওয়াই অক্ষটাকে এই লাইনটা না ছেদ করেছে। এই যে এ থেকে স্টার্ট করে সি পর্যন্ত এই লাইনটা এসে কোথায় ছেদ করেছে? এই ওয়াই অক্ষটাকে, এই ওয়াই অক্ষটাকে এই যে এ থেকে লাইনটা এসে সিতে দেখো ছেদ করেছে। আর এই যে ও থেকে সি পর্যন্ত যে পার্টটা, এই যে পার্টটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ছেদিতাংশ, যেটাকে সি লেটার দ্বারা ডিনোট করা হয়। এবার মনে রাখবে এই যে এসি রেখা যেটা, এই যে এসি রেখা যেটা, এসি রেখা মানে এই যে এসি সরল রেখাটা, এই সরল রেখাটাকে আমরা এই ইকুয়েশন দ্বারা ডিনোট করি, y = mx প্লাস হচ্ছে c, এটা দ্বারা ডিনোট করি। কেন করা হয় বুঝে নাও ভালো করে। এই যে m যেটা, mটাকে আমরা বলে থাকি হচ্ছে নতি, ঠিক আছে, আর এখানে যেটা c, সেই cটাকে আমরা কি বলে থাকি? ছেদিতাংশ বলে থাকি, ছেদিতাংশ বলে থাকি। তাহলে cটাকে আমরা কি বলি? ছেদিতাংশ বলি। mটাকে কি বলি? নতি বলি। আর y হচ্ছে তোমার, যেহেতু এই মানে এই সরল রেখাটা ওয়াই অক্ষটাকে ছেদ করেছে, সেই জন্য y = mx + c এটা দ্বারা ডিনোট করা হয়। আশা করি তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো যাচ্ছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। ও থেকে সি পর্যন্ত এই যে পার্টটুকু, এইটুকু পার্টকে ছেদিতাংশ বলা হয়, যেটাকে সি দ্বারা ডিনোট করা হয়। বুঝতে পেরেছো? এইটুকু পার্টকে ছেদিতাংশ বলা হয়। বারবার বলছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগবে যখনই আমি 1D মোশনের কোশ্চেনটা সলভ করাবো, প্রমাণগুলো করাবো, খুব কাজে লাগবে। বারবার বলছি এইটুকুকে ছেদিতাংশ বলা হয়, মাথা রাখো। ঠিক আছে, তাহলে এটা ছেদিতাংশ, যেটাকে সি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তো ছেদিতাংশকে সি দ্বারা ডিনোট করা হয়। নতি কোনটা? এই যে এম এর মানটা যেটা বার করলাম, ট্যান থিটা বা এম যাই বলো না কেন, এমও যদি বলো সেটাও নতি, ট্যান থিটা যদি বলো সেটাও নতি। তাহলে এম বা ট্যান থিটা এটা হচ্ছে নতি, এমটা হচ্ছে নতি, আর এক্সটা হচ্ছে তোমার এই এক্স অক্ষের যে মান, আর ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষের মান। এই যে ওয়াই অক্ষের মানটা হচ্ছে ওয়াই, আর এক্স অক্ষের মানটা হচ্ছে এক্স। তাহলে এই হচ্ছে তোমার সরল রেখার সমীকরণ। এটা কি? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে এটা কি জিনিস হলো? এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। লিখে নেবে, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে আমি যে কটা জিনিস বললাম এখনো পর্যন্ত, এটা যে ছেদিতাংশ লিখে নেবে, সরল রেখার সমীকরণ যে এটা লিখে নেবে, নতি কোনটাকে বলে? ট্যান থিটা বা এম বা ab/bc, এই যে এই পার্টটা, এগুলো সব খাতার মধ্যে নোট ডাউন করা চাই। এগুলো এক্ষুনি তোমাদের কাজে লাগবে। যখনই আমি 1D মোশনের গ্রাফ করাবো তখনই কিন্তু তোমার এই কনসেপ্টটা, টোটাল কনসেপ্টটা কাজে লাগবে। ঠিক আছে, মনে থাকবে আশা করি, বুঝতে পেরেছো? স্ক্রিনশট মেরে নাও, লিখে নাও, স্ক্রিনশট মেরে সেটাকে লিখে নাও। স্ক্রিনশটটা মেরে যদি ফোনে রেখে দাও তাহলে লাভ নেই। ঠিক আছে, তো চলো এবার আমি তোমাদেরকে 1D মোশনের গ্রাফটা পড়াবো। তবে এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এটা কিন্তু খুব কাজে লাগবে, y = mx + c। মন দিয়ে শুনবে। চলো আমরা এখানে এবার যেটা করব সেটা হচ্ছে v = u + at এর প্রমাণটা করব। একটুখানি মন দিয়ে শুনবে, প্রমাণ করব লেখচিত্রের সাহায্যে। তো সেটার জন্য আমি কি করছি, এখানে একটা আমি গ্রাফ এঁকে নিচ্ছি। ঠিক আছে, একটা গ্রাফ এঁকে নিলাম, এই একটা গ্রাফ। ঠিক আছে, এটা গ্রাফ এঁকে নিলাম। মনে রাখবে এটাকে আমরা এক্স অক্ষ বলে জানি। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, তোমরা নিশ্চয়ই জানো। আর এইটাকে আমরা ওয়াই অক্ষ বলে জানি। এটা তোমরা এতদিন ছোটবেলা থেকে এত কিছু পড়েছো, গ্রাফ পড়েছো, সবাই এটা জানো যে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটাকে ওয়াই অক্ষ বলা হয়, এটা সবাই জানে। এবার কি করব দেখো, আমাকে দেখো এখানে v = u + at প্রমাণ করতে দিয়েছে। তো ভি মানে কি? ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। ভালো করে বুঝবে এই জায়গাটা। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ আছে মানে যে বস্তুটা যখন যাত্রা শুরু করছে তার যে বেগটা, সেটা 0 পয়েন্ট থেকে স্টার্ট হয়নি, তার একটা নির্দিষ্ট বেগ প্রথমেই ছিল। কি বললাম বোঝা গেল? আমি কি বলছি কথা অনেকের বোঝা যায়নি আমি জানি। ঠিক আছে, তার আগে একটা জিনিস বলে দিই, যে এক্স অক্ষ যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে সময়ের অক্ষ। ঠিক আছে, এটাকে আমরা লিখবো হচ্ছে এক্স অক্ষ যেটা, এটা হচ্ছে সময়ের অক্ষ। আর এই যে ওয়াই অক্ষ যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে বেগের অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে বেগের অক্ষ। ওয়াই অক্ষ যেটা, এটাকে আমরা বলবো বেগের অক্ষ। আর এক্স অক্ষ যেটা, এটাকে আমরা বলবো হচ্ছে সময়ের অক্ষ। ঠিক আছে, একটুখানি ভালো করে বুঝবে জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতে কিন্তু বারবার আসে এই জিনিসটা। ঠিক আছে, এবার দেখো, আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি একটা প্রাথমিক যে বেগ, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। তো প্রাথমিক একটা বেগ আছে, প্রাথমিক বেগ আছে মানে আমরা যে গ্রাফটা, আমাদের যে বস্তুর যেটা বেগ কোনটা বোঝাচ্ছে? বেগটা বোঝাচ্ছে হচ্ছে ওয়াই অক্ষটা। এই যে ওয়াই অক্ষটা, এটা বেগকে বোঝাচ্ছে। তো বেগটা আছে মানে দেখো, ইউ মানে প্রাথমিক বেগ, তো প্রাথমিক বেগ তো আছে। তো প্রাথমিক বেগ আছে মানে কি, আমরা যে গ্রাফটা আঁকা স্টার্ট করবো সেটা কি মূল বিন্দু থেকে স্টার্ট করব, নাকি কিছুটা ওপর থেকে স্টার্ট করব? তোমরা নিজেরা বলো, এইটুকু সেন্স নিজেরা লাগাও। প্রাথমিক বেগ যখন আছে,
আমি তো নিশ্চয়ই এই জায়গা থেকে গ্রাফ আঁকতে পারবো না, তাহলে তো আমাদের গ্রাফটা ভুল হয়ে গেল। এইখান থেকে এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে মূলবিন্দু, এটা স্থানাঙ্ক তো 0,0। এখান থেকে তুমি যদি গ্রাফ আঁকা স্টার্ট করো, তাহলে তুমি প্রথমেই বলে দিচ্ছ যে ওয়াই অক্ষের যে মান সেটা হচ্ছে 0। দেখো এই যে এই পয়েন্টটা, এটা তো এক্স অক্ষকে বোঝায়, এই যে ফার্স্টে 0টা এটা এক্স অক্ষকে বোঝা যায়, আর এই যে সেকেন্ডের যে 0টা এটা ওয়াই অক্ষকে বোঝায়। তুমি যদি এখান থেকে গ্রাফ স্টার্ট করো, তার মানে তুমি প্রথমেই বলে দিচ্ছ যে তোমার যে বেগ, ওয়াই অক্ষের যে মান, এই যে ওয়াই অক্ষের যে মান যেটাকে আমরা বেগ বলে জানি, সেটা হচ্ছে 0। তাই জন্য আমরা কি করতে পারবো না, আমরা এই জায়গা থেকে গ্রাফ আঁকতে পারবো না। আমাদেরকে গ্রাফটা কোথা থেকে আঁকতে হবে, আমাদেরকে গ্রাফটা যেটা আঁকতে হবে সেটা কিছুটা ওপর থেকে, মানে এরকম একটা জায়গা থেকে গ্রাফটা আঁকতে হবে। এই যে এইরকম একটা জায়গা থেকে গ্রাফটা আঁকতে হবে। এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে পার্ট, সেটা ইউ কে বোঝাচ্ছে। সেটা কাকে বোঝাচ্ছে? ইউ কে বোঝাচ্ছে। বোঝা গেল কি বললাম? এটা কাকে বোঝাচ্ছে? ইউ কে বোঝাচ্ছে। ইউ মানেটা কি? মানে ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। মানে আমাদের যে গ্রাফটা সেটা এই 0 থেকে স্টার্ট হয়নি, দেখো গ্রাফটা কিছুটা ওপর থেকে স্টার্ট হয়েছে। তার মানে এই যে বেগ যেটা, এই বেগটা প্রাথমিক একটা বেগ ছিল, ঠিক আছে? যদি গ্রাফটা এখান থেকে স্টার্ট হতো, এই যে 0 পয়েন্টটা থেকে যদি গ্রাফ স্টার্ট হতো, তাহলে যে প্রাথমিক বেগ যেটা, এই যে প্রাথমিক বেগ যেটা, সেটা থাকতো না, সেটা তো 0 হতো। আরে ভাই এইটুকু যদি না বোঝো, এই দেখো আমি যদি এইখান থেকে গ্রাফ স্টার্ট করতাম, তাহলে আমার এই ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এই ওয়াই অক্ষ বরাবর এই পয়েন্টে ওয়াই অক্ষ বরাবর মান কত? 0 মান। তাহলে আমি তো গ্রাফ এখান থেকে স্টার্ট করতে পারবো না, আমাকে গ্রাফটাকে স্টার্ট করতে হবে কিছুটা ওপর থেকে। কেন ওপর থেকে স্টার্ট করতে হবে? কারণ আমি যখনই ওয়াই অক্ষের কিছুটা ওপর থেকে স্টার্ট করব, তার মানে বোঝাবে যে আমার এই ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর কিছুটা মান আছে, কিছুটা প্রাথমিক একটা বেগ আছে, বা কিছুটা একটা মান আছে। ওইটা বোঝানোর জন্য আমরা এই 0 থেকে স্টার্ট না করে কিছুটা ওপর থেকে, 0 থেকে স্টার্ট না করে কিছুটা ওপর থেকে, মানে এই একটা পয়েন্ট থেকে আমরা এই সরলরেখাটাকে এঁকেছি। বোঝা গেল? এবার তোমাদের মনে দুটো প্রশ্ন হবে, জানি কি কি প্রশ্ন। একটা হচ্ছে স্যার এটা সরলরেখা কেন হলো, এটা ফার্স্ট প্রশ্ন তোমাদের। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাফটা স্যার এরকম কেন ওপর দিকে উঠছে কন্টিনিউয়াসলি? গ্রাফটা তো এরকমও হতে পারতো স্যার, এইরকমও হতে পারতো, গ্রাফটা তো এরকম ব্যাকাও হতে পারতো, গ্রাফটা তো এরকম নিচের দিকেও নামতে পারতো। এই কোশ্চেনগুলো তোমাদের মনে খচখচ করবে, আমি জানি। দেখো সবার আগে বলি যে এইখানে দেখো একটা এ রয়েছে, প্রাথমিক বেগের সাথে ইউ প্লাস এটি রয়েছে। এ মানে কি? একটা ত্বরণ কাজ করছে, সমত্বরণ। এখানে এটা কি কাজ করছে? সমত্বরণ কাজ করছে। সমত্বরণ মানেটা কি? মানে ধরো এই যে বেগ যেটা, সেটা প্রত্যেকটা মুমেন্টে বা প্রত্যেকটা নির্দিষ্ট সময় পর একই হারে বেগ ক্রমশ বাড়তে থাকবে। ধরো আমি এরকমভাবে বলছি, ধরো 2 মিনিট, ধরো প্রথমে যে বেগটা ছিল সেটা হয়তো 5 ছিল, 1 মিনিট পর, 1 মিনিট পর দেখা গেল এই বেগটা 7 হলো। ফের তুমি 1 মিনিট পর চেক করবে, তুমি দেখতে পাবে বেগটা 9 হবে। ফের 1 মিনিট পর তুমি চেক করবে, তারপর তুমি দেখতে পাবে 11 হবে। ফের 1 মিনিট পর চেক করবে, দেখতে পাবে 13 হবে। মানেটা কি বোঝাতে চাইছি? 5 থেকে বেগ 7 হচ্ছে, 7 থেকে 9 হচ্ছে, 9 থেকে 11 হচ্ছে, 11 থেকে 13 হবে। কত মিনিট অন্তর অন্তর? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট অন্তর অন্তর। তুমি যতবার 1 মিনিট পর পর তুমি পরপর চেক করবে, প্রত্যেকবার দেখতে পাবে যে বেগটা কি হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড করে করে বেগ বাড়ছে। এই যে 5 মিটার পার সেকেন্ড বেগ ছিল, সেটা 7 মিটার পার সেকেন্ড হলো, 9 মিটার হলো, 11 মিটার পার সেকেন্ড হলো। মানে কি? প্রত্যেক মিনিটে বা প্রত্যেক সেকেন্ডে বলো, বা এখানে মিনিট দিয়ে করেছি, প্রত্যেক মিনিটে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে। ঠিক আছে? 2 মিটার পার সেকেন্ড করে করে বেগ বাড়ছে। এই যে 2 মিটার করে করে এক্সট্রা বাড়ছে, এটা কেন হচ্ছে? কারণ বস্তুটা কি ত্বরণে রয়েছে? সমত্বরণে, মানে ইকুয়াল ত্বরণ রয়েছে। প্রত্যেকবার সমান 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 করে বাড়বে, সেই জন্য ইকুয়াল ত্বরণে রয়েছে বলে এই বেগটা ক্রমশ বাড়ছে। আর এই বেগটা বাড়ছে বলে এইখানে দেখো প্লাস লাগানো হয়েছে। যদি বেগটা কমতো তাহলে এখানে মাইনাস ইউজ করা হতো, কারণ তখন ওই যে জিনিসটা ত্বরণটা, সেটা ত্বরণ থাকতো না, ওটা মন্দনের মতন কাজ করতো। কিন্তু এখানে প্লাস দেওয়া হয়েছে, মানে এই যে এটা ত্বরণকে ডিনোট করছে। বোঝা গেছে কি বললাম? আর এটাকে কি ত্বরণ বোঝাচ্ছে? সমত্বরণ। সমত্বরণ হচ্ছে বলে এই যে লাইনটা আঁকা হয়েছে, এটা একটা স্ট্রেট লাইন আঁকা হয়েছে, একটা স্ট্রেট লাইন। কারণ প্রত্যেকবার সমান হারে বাড়বে, ঠিক আছে? কখনো মানে হারটা চেঞ্জ হবে না। যদি হার চেঞ্জেস আসতো, কখনো বাড়ছে, কখনো আবার কমছে, কখনো বাড়ছে, ধরো প্রথমবারে এতটা পর্যন্ত বাড়লো, পরের বার আবার দেখা গেল কমলো, তাহলে কি হবে তখন? গ্রাফটা তোমরা নিজেরা বলো। প্রথমবারে প্রথম 1 মিনিটে দেখা গেল এতটা পর্যন্ত বাড়লো, পরের যে 1 মিনিট সেখানে দেখা গেল যে বেগটা কমলো, তাহলে কি হবে? বেগটা কমলে মানে তখন গ্রাফ এরকম নিচের দিকে নামবে।
আবার পরের 1 মিনিট পর দেখা গেল আবার বেগ বাড়লো, আবার পরের 1 মিনিট পর দেখা গেল আবার বেগ কমলো, তাহলে এরকম আপ ডাউন উল্টোপাল্টা গ্রাফ হবে। কিন্তু আমি কি বলছি, এখানে সমতরণে রয়েছে, ব্যাপারটা ভালো করে শোনো, বস্তুটা সমতরণে রয়েছে। সমতরণে রয়েছে মানে এই গ্রাফটা ক্রমশ আস্তে 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 বাড়তে থাকবে, কারণ বেগটা ক্রমশ আস্তে 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 বাড়তে থাকছে। বোঝা গেল তোমাদের কাছে কথাটা? কি বললাম, বেগটা ক্রমশ কি হচ্ছে, বাড়তে থাকছে। আর বেগ যেহেতু বাড়ছে ওই জন্য গ্রাফটা আস্তে 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 ওপর দিকে উঠছে। যদি বেগ কমতো তাহলে গ্রাফ নিচের দিকে নামতো, কিন্তু বেগ তো কমছে না ভাই, ত্বরণ হচ্ছে, তাও আবার সমতরণ। সমতরণ হচ্ছে সেই কারণের জন্য গ্রাফটা স্ট্রেট লাইনও হয়েছে, আবার আস্তে 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 উপর দিকে উঠছে। যে বেগ বাড়ছে মানে আস্তে আস্তে গ্রাফটা উপর দিকে উঠছে অবশ্যই উপর দিকে যাচ্ছে। বেগ বাড়ছে তো, ক্রমশ বেগ বাড়ছে তো, কারণ এই যে প্লাস এটি করা হয়েছে, প্লাস এটি বেগ বাড়ছে বলে এই যে গ্রাফটা সোজা উঠছে। আর এটা সমতরণে হচ্ছে। প্রথম 1 মিনিটে বা 10 মিনিটে তুমি মেজার করছো, 10 মিনিটে যতটা বাড়বে পরের 10 মিনিটে আরও বাড়বে, সেই একই হারে বাড়বে, আবার পরের 10 মিনিটে একই বাড়বে, আবার 10 মিনিটের পরে একই বাড়বে। ঠিক আছে, তো সমান হারে বাড়ছে বলে, প্রত্যেকটা বার সমান হারে বাড়ছে বলে এটা একটা স্ট্রেট লাইন এসছে। যদি সমান হারে না বাড়তো তাহলে এটা আবরা খাবরা একটা উঁচু নিচু একটা উল্টোপাল্টা লাইন আসতো। তো এই দুটো হচ্ছে মেনলি কনসেপ্ট, যে 1 নম্বর কথা সম হারে বাড়ছে, 2 নম্বর কথা ত্বরণ হচ্ছে, মানে এক কথায় বললে সমতরণ হচ্ছে। বস্তুটার কি হচ্ছে, সমতরণ হচ্ছে। তো যেহেতু বস্তুটার সমতরণ হচ্ছে তাই জন্য আমরা গ্রাফটা পাবো এরকম স্ট্রেট লাইন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা কি করব, আমরা না একটু অঙ্কতে না একটুখানি সুবিধা করব, কারণ আমরা তো ভালো অঙ্ক পারি না। তো সেই জন্য আমি বিশেষ করে আমি তো একদমই অঙ্ক পারি না। তো তার জন্য আমি কি করব, আমি এখানে একটু ছোট্ট করে একটু ছোটোবেলার মতন করে একটু ত্রিভুজ এঁকে নেবো। ঠিক আছে, তো কি করছি একটুখানি মন দিয়ে দেখবে। ফার্স্টে আমি এই লাইন বরাবর একটা ডটেড লাইন টানছি, এরকমভাবে একটা ডটেড লাইন টানছি। ঠিক আছে, আর এই গ্রাফটা কোন পয়েন্টে শেষ হয়েছে, এই পয়েন্টে। তো এই পয়েন্ট থেকে আমি একটা কি করছি, ডটেড লাইন টেনে নিচের দিকে, মানে আমি নিচের ভূমির সাথে মিলানোর চেষ্টা করছি। ঠিক আছে, আমি ভূমির সাথে মেলানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই ভূমির সাথে এটা মেলানোর চেষ্টা করছি। তাহলে আমি কি করলাম, গ্রাফের এন্ডিং পয়েন্ট থেকে একটা লাইন টেনে এক্স অক্ষের ওপর ফেললাম, আর একটা গ্রাফের অন্য একটা এন্ডিং পয়েন্ট থেকে একটা লাইন টেনে, এখান থেকেই মনে করো লাইনটা টেনেছো, এদিক থেকে লাইনটা টেনে আমি এই ওয়াই অক্ষের ওপর ফেললাম। তাহলে একটা পয়েন্ট এন্ডিং পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষের ওপর, আর একটা এন্ডিং পয়েন্ট থেকে আর একটা এখান থেকে মনে করো এই এন্ডিং পয়েন্ট যেখানে এক্স অক্ষ তার উপর আমরা একটা লাইন এঁকেছি। মানে মোট কথা হচ্ছে অঙ্কের সুবিধার কারণে আমরা দুটো লাইন, একটা ওয়াই অক্ষের ওপর একটা এক্স অক্ষের ওপর, একটা অনুভূমিক রেখা আর একটা উল্লম্ব রেখা, একটা অনুভূমিক রেখা আর একটা উল্লম্ব রেখা অঙ্কের সুবিধার কারণে আমরা এঁকেছি। ঠিক আছে, বোঝা গেছে কি বলেছি? আচ্ছা, এই যে ইউটা, এটা কাকে বোঝাচ্ছে? এটা প্রাথমিক বেগকে বোঝাচ্ছে। ঠিক আছে, আমি সাইডে একটুখানি লিখে রাখছি জিনিসগুলো তোমাদের সুবিধার জন্য। দেখো আমরা কি বললাম, আমরা প্রাথমিক যে বেগটা, এই যে প্রাথমিক যে বেগটা দেখো এখান থেকে স্টার্ট হয়নি, কিছুটা ওপর থেকে স্টার্ট হয়েছে। যেহেতু একটা প্রাথমিক বেগ আছে ওই জন্য প্রাথমিক বেগটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি। বোঝা গেল? আচ্ছা, এই যে অন্তিম বেগ, যেটা অন্তিম বেগ মানে কি, বেগটা দেখো কোথায় এসে শেষ হয়েছে, এই যে এইখানে এসে বেগটা শেষ হয়েছে। বোঝা গেল? এই পয়েন্টে এসে বেগটা শেষ হয়েছে। তাহলে এই নিচ থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত এই যে টোটাল যে লাইনটা, এই টোটাল লাইনটাকে আমরা বলবো হচ্ছে অন্তিম বেগ। কেন অন্তিম বেগ বললাম? এ দেখো এই যে ওয়াই অক্ষ, যেটা এই ওয়াই অক্ষটাকে আমরা বেগ বলে জানি। তো এই ওয়াই অক্ষের সোজাসুজি তো এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তোমরা নিজেরা বলো না রে ভাই, এইটা তো ওয়াই অক্ষ। তো এই ওয়াই অক্ষের সোজাসুজি এই যে পার্টটা, এটাও তো একটা ওয়াই অক্ষকেই ডিনোট করছে। এই যে যেটা উপর দিকে উঠছে এটা তো ওয়াই অক্ষকেই ডিনোট করছে, এটা তো ওয়াই অক্ষ বরাবরই মান। তাই জন্য এই যে অক্ষটা, এই অক্ষটাকে আমরা বেগের অক্ষ বলবো। যেহেতু এখানে এসে বেগটা শেষ হয়েছে তাই জন্য এইখান থেকে স্টার্ট করে এইখান পর্যন্ত হচ্ছে অন্তিম বেগ কাজ করছে। বোঝা গেল কি বললাম? চলো আমি এখানে একটু লিখছি। আমাদের এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত আমাদের কি বেগ কাজ করছে? অন্তিম বেগ কাজ করছে, অন্তিম বেগ। ঠিক আছে, যেটাকে আমরা ভি দ্বারা ডিনোট করি। কতটা অবধি? এই যে এতটা অবধি, এতটা অবধি। ঠিক আছে, এইখান থেকে স্টার্ট করে এই গ্রাউন্ড অবধি, এই যে এই টোটাল যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা হচ্ছে অন্তিম বেগ। দেখো এখানে এই যে এই লাইনটা তো বেগের লাইন, এটা তো বেগের লাইন, এই যে ওয়াই অক্ষ, এই যে এটা ওয়াই অক্ষ। তাহলে বেগের লাইন কোথা থেকে স্টার্ট হয়েছে? 0 থেকে স্টার্ট করে আপ টু এতটা পর্যন্ত। তাহলে এটা অন্তিম বেগকে ডিনোট করছে, অন্তিম বেগ যেটা ভি কে ডিনোট করছে। ক্লিয়ার হলো তোমাদের কাছে আইডিয়াটা? চলো এবার একটুখানি নামকরণ করা যাক। এই জায়গাটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হচ্ছে ডি। এবিসিডি নামকরণ করলাম। আর বি থেকে স্টার্ট করে ডি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে অন্তিম বেগকে আমরা ভি দ্বারা ডিনোট করছি, যেটা হচ্ছে আমাদের বিডি। প্রাথমিক বেগকে আমরা ইউ দ্বারা ডিনোট করছি, যেটা হচ্ছে এ থেকে স্টার্ট করে এই জায়গাটার নাম মনে করো ও দিলাম,
তাহলে যেটা হচ্ছে এও, এটা হচ্ছে প্রাথমিক বেগ। আচ্ছা, ত্বরণ কোনটাকে বলবো ভাই? ত্বরণ আমরা এ দ্বারা ডিনোট করব ত্বরণকে, ঠিক আছে। আর সময় কোনটা? সময় হচ্ছে এই ও থেকে স্টার্ট করে ডি পর্যন্ত যে সময়টা লেগেছে, মানে এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে সময়টা লেগেছে, এতটা পর্যন্ত সময়টাকে আমরা স্মল টি দ্বারা ডিনোট করব, ঠিক আছে। ওডি যে লাইনটা, ওডি লাইনটা দেখো, এটা তো এক্স অক্ষ, এই যে এই লাইনটা তো এক্স অক্ষ, এক্স অক্ষকে সময়ের অক্ষ বলে, যেটা হচ্ছে ও থেকে স্টার্ট করে ডি পর্যন্ত, এতটা পর্যন্ত আমরা গ্রাফের কনসিডারেশনে আনবো, কারণ এতটা পর্যন্তই তো গ্রাফ। এই যে ডি লাইন বরাবর এখানে এসে শেষ হয়েছে আর ও লাইন বরাবর এখানে শুরু হয়েছে, তাই জন্য এইটুকু, এই ওডি পার্টটুকুই আমরা সময় বলে জানবো, যেটাকে টি দ্বারা ডিনোট করা হয়। তাহলে সময়কে আমরা কি দ্বারা ডিনোট করব? আমরা টি দ্বারা ডিনোট করব, যে টিটার মান কোনটা, যেটা হচ্ছে ওডি, সেটাও যা, আর এই দেখো এসি সেটাও তাই। দেখো তুমি দেখো, নিজেই দেখো না, ওডি যতটুকু মাপ এ থেকে সি পর্যন্ত তাই মাপ। তাহলে এই যে যেটা এই এক্স অক্ষ সেটাতেই ওডি পর্যন্ত, সেটা হচ্ছে টি, সেটাই হচ্ছে এসি। তাহলে টি বলতে আমরা ওডি কেও বুঝি, টি বলতে আমরা এসি কেও বুঝি, দুটোই লেখা যায়, ওডিও লেখা যায় এসিও লেখা যায়। কেন লেখা যায় বুঝেছো তো? এই যে দেখো ওডি, এটাই দেখো এসি, ঠিক আছে। তাহলে ওডি আর এসি দুটোই হচ্ছে সমান, যেটা হচ্ছে টি এর ক্ষেত্রে। তাহলে আমি এই কটা জিনিস আমি তোমাদেরকে বার করে রাখলাম, যেটা হচ্ছে অন্তিম বেগ ইউ, যেটা হচ্ছে প্রাথমিক বেগ, আর হচ্ছে তোমার প্রাথমিক বেগ, অন্তিম বেগ আর ত্বরণ সময়, এগুলো সব সাইডে লিখে রেখেছি। এবার আমরা একটু ত্বরণটাকে ক্যালকুলেশন করব। ত্বরণ বলতে আমরা যেটাকে বুঝি কোনটা, সেটা হচ্ছে এটাকে আমরা ত্বরণ বলি, তাই তো। এখানে সাইড হিসাব করছি, এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ বলতে বোঝায় হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে, বলতে বা এ বলতে ত্বরণটাকে আমরা এ দ্বারা ডিনোট করব, যেটা এ বলতে আমরা বোঝায় অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, এটাকে বাই দিয়ে আমরা বুঝি হচ্ছে সময়, এটাকে বাই দিয়ে আমরা বুঝি হচ্ছে সময় বুঝি, ঠিক আছে। অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ইকুয়াল টু হচ্ছে সময়। এবার তোমরা একটুখানি মন দিয়ে দেখো, এ ইজ ইকাল টু অন্তিম বেগ, অন্তিম বেগ কোনটাকে বলছে? ভি কে বলছে, যেটার মানে হচ্ছে বিডি। তাহলে অন্তিম বেগের জায়গাতে আমরা বিডি কে লিখতেই পারি, মাইনাস প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ বলতে কোনটাকে বোঝাচ্ছে? যেটা হচ্ছে এও, তাই তো। প্রাথমিক বেগ বলতে বোঝাচ্ছে হচ্ছে এও। দেখো যেটা এও সেটাই কিন্তু দেখো এখানে সিডি, তাহলে আমরা এও বলি আর যদি সিডি বলি, দুটো কথাই একই দাঁড়াবে। মানে এই দেখো তোমরা নিজেরা দেখো, এওর মাপ আর এই দেখো সিডির মাপ একই, তাহলে আমরা যদি এও বলি বা সিডি বলি, দুটোর মানে একই জিনিস, তাহলে আমরা এও না বলে না সিডি বলছি, সুবিধা হবে অঙ্কে করতে। তাহলে এখানে আমরা সিডি বলছি, তাহলে সিডি লিখলাম, বাই হচ্ছে সময়। সময় বলতে কোনটাকে বোঝাচ্ছে? ও থেকে ডি পর্যন্ত টোটালটা হচ্ছে সময়, এই যে ওডিটা হচ্ছে সময়। তাহলে এ এর মান কি দাঁড়ালো? বিডি মাইনাস সিডি, এটা কিন্তু ডি, ঠিক আছে, ও ভাববে না, এটা হচ্ছে বিডি, বিডি মাইনাস সিডি বাই হচ্ছে ওডি। ক্লিয়ার হলো তোমাদের কাছে? দেখো তো, বিডির থেকে সিডির পার্টটাকে বাদ করছি, বিডি কতটা? বিডি হচ্ছে এতটা, সিডি কতটা? এইটুকু পার্ট সিডি, দেখে নাও ভালো করে, নিজেরাই দেখো ভাই, গোটা পার্টটা হচ্ছে বিডি, তার মধ্যে এইটুকু পার্ট সিডি। তো এই এত বড় পার্টের মধ্যে যদি নিচের পার্টটাকে বাদ করে দিই, সিডির পার্টটাকে যদি বাদ করে দিই, তাহলে আমাদের বিসি পড়ে থাকে, এই যে বি থেকে সি এইটুকু পার্ট পড়ে থাকে, গোটাটা তো বিডি, তার মধ্যে সিডির পার্টটা বাদ করে দিলাম, তাহলে বিসি পড়ে থাকে। তাহলে আমরা বিডি মাইনাস সিডির জায়গাতে আমরা ওপরে লিখলাম বিসি, আর এখানে যেটা ওডি রয়েছে, ওডির জায়গাতে আমরা লিখলাম এসি। তোমরা দেখো ওডিও লেখা যায়, এসিও লেখা যায়, আগেও বলেছি। তাহলে ওডির জায়গাতে আমরা লিখলাম হচ্ছে এসি। এবার তুমি একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি লিখেছি? বিসি লিখেছি, তার তলায় এসি লিখেছি। বিসি বলতে এইখান থেকে এইটুকুকে আমরা বিসি বলি, আর এইখান থেকে এইটুকুকে আমরা এসি বলি। বি থেকে সি এইটুকু, এ থেকে সি এইটুকু। তার মানে এই ওপরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ওপরের যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, ওপরের ট্রায়াঙ্গেলটা লম্বকে নিয়েছি, যেটা হচ্ছে বিসি, আর এসিকে নিয়েছি, এই যে ভূমি যেটা, সেটাকে নিয়েছি। তো আমরা জানি লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে আমরা যে জিনিসটা পাই তাকে ট্যান থিটা বলে বলা হয়। এই জায়গাটাতে ধরে নিলাম আমরা যে কোণটা, সেটা হচ্ছে থিটা। এইখানের যে কোণটা, এই যে এসি অনুভূমিক তলের সাথে বা এসি অনুভূমিক রেখার সাথে যে কোণটা, সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা বিসি বাই এসির জায়গাতে আমরা লিখবো হচ্ছে ট্যান থিটা, লেখাই যেতে পারে এটা, কারণ তোমরা দেখো বিসি মানে লম্বকে বোঝাচ্ছে, এসি মানে ভূমিকে বোঝাচ্ছে, তাহলে লম্ব বাই ভূমি এটার মানে হচ্ছে এই যে থিটা, এই থিটাটাকে আমরা ট্যান থিটা বলে জানি। আবার আমরা তোমাকে একটু আগেই বলেছি, সরলরেখা যখন পড়িয়েছিলাম, ট্যান থিটা যা লেখা যায় সেখানে আমরা চাইলে ছোট হাতের এমও লিখতে পারি, সেখানে আমরা চাইলে ছোট হাতের এমও লিখতে পারি। তো ট্যান থিটার পাশে ইকুয়াল টু দিয়ে আমরা ছোট হাতের এম কে লিখে রাখলাম, কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এতটা অবধি যা বুঝিয়েছি। তাহলে এ বলতে আমরা বুঝছি বিসি বাই এসি, বা এ বলতে আমরা বুঝছি ট্যান থিটা, বা আমরা বুঝছি হচ্ছে ছোট হাতের এম। আশা করি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এতটা অবধি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে।
ঠিক আছে, বোঝা গেছে তোরা অবধি? এবার একটুখানি মন দিয়ে শুনবে। আমরা একটা ইকুয়েশন জানি সরল লেখার, সেটা হচ্ছে y = mx প্লাস হচ্ছে c। এটা হচ্ছে সরল লেখার ইকুয়েশন। দেখো এটা হচ্ছে এবিটা একটা সরল লেখা, সেই সরল লেখার ইকুয়েশন y = mx প্লাস c। তো y বলতে কোনটাকে বোঝাচ্ছে? y বলতে এই y অক্ষটাকে বোঝাচ্ছে, y অক্ষ বোঝাচ্ছে। যে y অক্ষকে আমরা এইটাকেও বুঝি, এই যে দেখো তোমাদের BD যেটা এটাকে আমরা প্রপারলি বুঝবো y অক্ষ, কারণ এইখানে দেখলে তো আমরা এই সাইডে যদি তোমরা মাপতে যাও তাহলে এই সাইডে কোনো মান পাবে না। দেখো y অক্ষ এরকম একটা জায়গায় শেষ হয়েছে, R2 যেতে পারতো, তো এই সাইডে কোনো প্রপারলি কোনো মান আসবে না। তোমাদের প্রপারলি মান জানার জন্য এই সাইডের y অক্ষ ভাবে ভাবতে হবে। তো এই সাইডটা মানে অন্তিম বেগ, এই গোটাটা হচ্ছে অন্তিম বেগ, যেটা আমরা এই যে B থেকে স্টার্ট করে D কে আমরা y অক্ষ বলে জানি, যে এই BDটার মানে হচ্ছে v। তাহলে y অক্ষের জায়গাতে আমরা v কে লিখছি, ঠিক আছে, ইকুয়াল টু m। m বলতে দেখো ট্যান থিটা বোঝায়, সেটা বলতে BC/AC বোঝায়, সেটা বলতে BD - CD/OD কে বোঝায়, বা সেটা বলতে a কে বোঝায়। তার মানে a মানেই m, দেখো সব ইকুয়াল আছে, এটার সাথে এটা ইকুয়াল, তার সাথে এটা ইকুয়াল, তার সাথে ট্যান থিটা ইকুয়াল, তার সাথে m ইকুয়াল। তার মানে যেটা a সেটাই m। তাহলে এই যে m যেটা, সেখানে আমরা চাইলে a লিখতে পারি, x মানে x অক্ষ বরাবর মান। তো x অক্ষ বরাবর, এই x অক্ষ বরাবর আমরা কতটুকু মানকে কনসিডারেশনে আনবো? এইটুকু মানকে যতটুকু আমাদের হিসাবে আসছে সেটা হচ্ছে এইটুকু মান, যেটা হচ্ছে স্মল টি। এই দেখো ও থেকে স্টার্ট করে ডি পর্যন্ত এই স্মল টিটা, এই টিটাকে লিখবো। তাহলে এক্স এর জায়গাতে আমরা টি লিখলাম প্লাস সি মানে হচ্ছে ছেদিতাংশ কোনটাকে বলে? এই লাইনটা, এবি লাইনটা ওয়াই অক্ষকে এই যতটুকু অংশে চিহ্নিত করেছে, মানে এই ও থেকে যতটুকু উচ্চতা চিহ্নিত করেছে। কতটুকু উচ্চতা? ইউ। এই যে এইটুকুটাকে আমরা ছেদিতাংশ বলি। যখন আমি সরলরেখা পড়িয়েছিলাম তোমাদের একটু আগে, যে সরলরেখা বোঝালাম, সেখানে কিন্তু বলেছি এইটুকু পার্টকে আমরা ছেদিতাংশ বলি, যেটা হচ্ছে এইখান থেকে স্টার্ট করে এতটা, যেটা হচ্ছে ইউ। তাহলে আমরা এই সি এর জায়গাতে বা ছেদিতাংশের জায়গাতে আমরা চাইলে ইউ লিখতেই পারি। এবার এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে লিখতে পারি v = u + at। ইউটাকে আগে লিখলাম, এটিটাকে পরে লিখলাম। দেখো এইটা হয়ে গেল আমাদের প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, দেখে নাও কিচ্ছু নেই গ্রাফটাতে, জাস্ট খালি এই কটা লাইন লিখবে, এইখানে এই কটা লাইন লিখলে, ত্বরণটাকে বার করলে, দুটো স্টেপ, আর থার্ড স্টেপে y = mx + c ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে দেবে। তিনটে স্টেপে ফর্মুলা প্রমাণিত, তিনটে স্টেপে ভাই ফর্মুলা প্রমাণিত। দেখে নাও কারোর কোনো অসুবিধা আছে কিনা? আমার মনে হয় থাকার কথা না। এত সহজ করে বুঝিয়েছি, এরপরে কোনো প্রবলেম তোমাদের কাছে থাকার কথাই না ভাই। ঠিক আছে, এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর ভাই আর কিছু করার নেই, এর থেকে সহজ করে বোঝানো যাবে না। ঠিক আছে, একদম সহজ করে যতটা পেরেছি চেষ্টা করে বুঝিয়েছি। চলো আমরা v = u + at প্রমাণ যেরকম করলাম, সেরকম আস্তে আস্তে এবার আমরা s = ut + ½ at এটার প্রমাণটা করে নেব। আমরা কি করব? আমরা এবার এই v = u + at প্রমাণটা হয়ে গেছে আমাদের। এবার আমরা করব এখান থেকে, সেটা হচ্ছে s = ut প্লাস হচ্ছে ½ at² এই প্রমাণটা করব। তো এই প্রমাণটা কি করে করবে একটুখানি ভালো করে বুঝে নাও। আগে বোঝো যে বেগ মানে হয় দুটো জিনিসের ভাগ, একটা হচ্ছে সরণ, বাই হচ্ছে কি? বাই হচ্ছে সময়। বেগ মানে দুটো জিনিসের ভাগ হয়, একটা হচ্ছে সরণ, বাই হচ্ছে সময় হয়। এবার সরণের মান যদি আমরা বার করতে চাই, তাহলে নিচে থাকা সময়টা দিয়ে বেগকে গুণ করে দিতে হবে। দেখো এটা তো হরে আছে, তাহলে এই বেগের সাথে সেটা গুণ হবে। তাহলে বেগ ইন্টু সময়, এটা ইকুয়াল টু আমরা কি বুঝি? এটা ইকুয়াল টু আমরা সরণ বলতে পারি। তাহলে সরণ যদি আমাদেরকে বার করতে হয়, দেখো ভালো করে বুঝবে, সরণ যদি বার করতে হয় তাহলে বেগের সাথে সময়কে গুণ করতে হবে। ঠিক তো? বেগের সাথে কাকে গুণ করতে হবে? সময়কে গুণ করতে হবে। তো একটা জিনিস এই লেখচিত্রটার দিকে তাকিয়ে দেখো, এই যে ওয়াই অক্ষ যেটা, এই ওয়াই অক্ষটা বেগের অক্ষ, আর সময়কে চাই, তাহলে এই যে এক্স অক্ষটা যেটা, এই এক্স অক্ষটা হচ্ছে টি মানে টাইম, এই যে এক্স অক্ষটা হচ্ছে সময়ের অক্ষ। তার মানে ওয়াই অক্ষের ভ্যালুর সাথে এক্স অক্ষের ভ্যালুর যদি মাল্টিপ্লিকেশন করতে পারি, তাহলে আমরা টোটাল সরণটাকে পাবো। ঠিক তো? টোটাল সরণটাকে পাবো। এবার এইটা পাওয়ার জন্য আমি একটুখানি কি করবো একটুখানি ভাবো। দেখো এই ইউটা বেগকে বোঝাচ্ছে, তো ইউটা বেগকে বোঝাচ্ছে। তোমরা উপরে ট্রায়াঙ্গেলের পার্টটা ভুলে যাই, যে এ বি সি এইটুকু পার্টকে বাদ দাও, এইটুকু পার্টকে ভুলে যাও, পরে হিসাব করবে এটা নিয়ে, এ ভুলে যাও, এ নেই, মারা গেছে। এই যে ইউ যেটা, এটা হচ্ছে তোমার বেগ, আর এই যে টি যেটা, সেটা হচ্ছে দেখো তোমার হচ্ছে সময়। এই যে টিটা হচ্ছে সময়। তাহলে তুমি যদি একটুখানি নিচের পার্টটাকে দেখো, এই এ সি ডি আর ও এইটুকু পার্টকে যদি দেখো, এইটুকু পার্ট একটা আয়তক্ষেত্রকে ডিনোট করে। দেখো ভালো করে নিজেরাই দেখো না রে ভাই, এই যে এ সি ডি ও এইটুকু পার্ট একটা কাকে ডিনোট করে? এইটুকু পার্ট একটা আয়তক্ষেত্রকে ডিনোট করে।
তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় একটুখানি তোমাদেরকে বলি, একটুখানি মন দিয়ে শুনবে জিনিসটা। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হচ্ছে প্রস্থ হয়, আর এই নিচের পার্টটা এই যে ওডি, যেটা ও থেকে স্টার্ট করে ডি পর্যন্ত এই যে পার্টটা, এটা হচ্ছে দৈর্ঘ্য হয়। এটাকে প্রস্থ বলি, এটাকে দৈর্ঘ্য বলি। তো আমরা জানি এই দৈর্ঘ্যের এই প্রস্থের সাথে এই যদি দৈর্ঘ্যটাকে গুণ করা যায়, মানে এই বেগের সাথে এই যে টাইমটা, এটাকে যদি গুণ করা যায়, তাহলে আমরা এই গোটা আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল পাই। আর সেইটাই আমরা যদি বেগ, মানে দেখো এখানে বেগের সাথে সময়কেই গুণ করছি, আর বেগের সাথে সময়কে গুণ করা মানে এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের বেগ আর সময়ের গুণ, মানে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বেরোচ্ছে, তাই তো? তার মানে আমি যদি নিচের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটাকে বার করতে পারি, তাহলে আমি সরণ জেনে যাব কোনটুকু পার্টের জন্য, এইটুকু পার্টের জন্য। ঠিক একই রকমভাবে উপরের পার্টটার ক্ষেত্রফলটাকে যদি বার করতে পারি, আপার পার্টের ক্ষেত্রফলটাকে যদি বার করতে পারি, তাহলে আপার পার্টের ক্ষেত্রফল আর লোয়ার পার্টের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে আমি যদি জুড়ে দিই, তাহলে আমার টোটাল সরণটা আমার জানা হয়ে যাবে, যেটাই আমাকে বার করতে দিয়েছিল এস মানে টোটাল সরণটা বেরিয়ে যাবে। আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম যে এই যে বেগ আর সময় এই দুটোকে গুণ করা মানে দেখো প্রস্থকে সময় দৈর্ঘ্য দিয়ে গুণ করা, এই যে প্রস্থের সাথে দৈর্ঘ্যের গুণ করা, তাহলে প্রস্থ আর দৈর্ঘ্যকে গুণ করলে তবেই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরোবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি কি করে? প্রস্থর সাথে দৈর্ঘ্যকে গুণ করে, মানে বেগের সাথে সময়কে গুণ করে। বেগের সাথে সময়কে গুণ করলেই সরণ বেরোয়, আর সেটাই প্রস্থর সাথে দৈর্ঘ্যকে গুণ করা বোঝাচ্ছে, মানে এই জায়গার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তার মানে মেন কথা, আমাকে এইটুকু কনসেপ্ট নিজে থেকে লাগাতে হবে যে আমি যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বার করতে পারি আর তার সাথে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে বার করতে পারি, এই দুটোকে যদি অ্যাড করে দিই, তাহলেই আমার এই এবি রেখাটার নিচের গ্রাফটা আমরা পেয়ে যাব, নিচের যে ক্ষেত্রফলটা সেটা আমরা পেয়ে যাব। সেই ক্ষেত্রফলটা মানেই কিন্তু সরণ। আমি কিন্তু ভালো করে বুঝিয়ে জিনিসটা শুনবে। বেগের সাথে সময়কে গুণ করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, আর এই বেগের সাথে সময়ের গুণ মানেই সরণ। তাই জন্য আমরা এই বেগের সাথে সময়কে গুণ করা মানেই আমরা এই গোটা সরণটা জানবো বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা জানবো। তার মানে আমরা গোটা ক্ষেত্রফলটা যদি জানতে চাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাও লাগবে আর ত্রিভুজের ক্ষেত্রফলটাও লাগবে। এই দুটো ক্ষেত্রফলকে যোগ করলে এবি রেখাটার তলায় যে ক্ষেত্রফল তৈরি হয়েছে সেটা আমরা জেনে যাব। আর জেনে গেলে আমরা টোটাল বেগ আর সময়ের গুণ জেনে যাচ্ছি, মানে সরণ জেনে যাব, টোটাল সরণটা জানা হয়ে যাবে। তাহলে আমাদেরকে এইটুকু কাজ খালি করতে হবে। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। কি করতে হবে আশা করি বুঝতে পেরেছো, যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে অ্যাড করতে হবে, এইটুকু হচ্ছে কাজ। তাহলে চলো ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করে, মানে দুটোকে অ্যাড করে দিই যদি, তাহলে আমরা সরণ জেনে যাব। তাহলে আমরা সেটা করার চেষ্টা করছি। দেখো আমরা এখানটাতে আমরা সব সাইড করে লিখে রেখে দিয়েছি, ঠিক আছে? কোনটা কি সব লেখা আছে। প্রাথমিক বেগকে ইউ দ্বারা ডিনোট করছে, যেটা এও আর সিডিকে বোঝাচ্ছে। যেগুলো এখানে লিখেছিলাম সেটা জায়গা নেই বলে এখানে মুছে লিখলাম নিচে। এবার আমরা এস বার করব, তাই তো? এস মানে আমি কি বললাম, আমাদেরকে দুটো জিনিসের ক্ষেত্রফল বার করতে হবে। একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো আমরা এখানটাতে লিখলাম, কি কি লিখলাম? এস মানে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা হচ্ছে যে এ বি সি, এই যে এবিসি ত্রিভুজ এইটুকু পার্টের ক্ষেত্রফল, আর এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এই যে নিচের পার্টটা এবিসিডি না, এটা হবে হচ্ছে এ সি ডিও। এখানে হবে এওসিডি বলতে পারি, হ্যাঁ এওসিডি বলতে পারি। দেখো এই যে এ ও ডিসি, এটাকে এওডিসি বলছি, হ্যাঁ এওডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এওডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখে নাও, এওডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে বেগ আর সময়ের গুণ হবে। আবার এইখানে যখন আমি ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব, তাহলে ওপরের ত্রিভুজটার ক্ষেত্রফল আর নিচের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করলে আমরা গোটা এই এবি রেখাটার তলার যে গ্রাফটা, তার যে ক্ষেত্রফল সেটা জেনে যাব। জেনে যাওয়া মানে সেটা হচ্ছে আমরা এস এর মান জেনে যাব। বোঝা গেল? তাহলে এস মানে হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার ফর্মুলা হচ্ছে এস এর জায়গায় এস লিখলাম আর ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু লিখলাম। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখছি, যেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি দেখো, এই যে এবিসি ত্রিভুজ যেটা, তার ভূমি হচ্ছে এসি, তাহলে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা কোনটা? বিসি হচ্ছে উচ্চতা। তাহলে এসি ইন্টু বিসি প্লাস দিয়ে এওডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে হচ্ছে এওডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর প্রস্থ আমাদের কি, এইটা হচ্ছে আমাদের প্রস্থ, সিডিটা হচ্ছে আমাদের প্রস্থ, ঠিক আছে? তাহলে আমি কি লিখছি, সিডিটা হচ্ছে প্রস্থ লিখছি, আর এই যে ওডিটা এটা হচ্ছে দৈর্ঘ্য লিখছি। তাহলে সিডি ইন্টু হচ্ছে ওডি, ঠিক আছে? দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে দিয়েছে, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থর গুণ চাই। তো এইটা আমাদের দৈর্ঘ্য, এই যে ও থেকে স্টার্ট করে ডি, এই ওডিটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য,
আর এই যে সিডি যেটা এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করছি, ওই জন্য দৈর্ঘ্য আর প্রস্থর গুণ আকারে রেখেছি। এবার দেখো এসি ইন্টু বিসি আছে, তো একটুখানি মন দিয়ে শুনবে। এসি আর এখানে রয়েছে কি বিসি। আমরা এখানটাতে একটা জিনিস বার করেছি, দেখো একটুখানি, বিসি বাই এসি এটা মানে এম বার করেছি, বা আমরা বিসি বাই এসি মানে এ বলতে পারি, যাই বলি না কেন। তো আমি সাইডে একটা সলিউশন করছি ছোট্ট মতো, একটুখানি বুঝবে ভালো করে। দেখো বিসি বাই হচ্ছে এসি, এটা বলতে আমরা বুঝি হচ্ছে এ কে। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই নিচে থাকা এসিটা এর সাথে গুণ করে দিই, তাহলে বিসি ইজ ইকাল টু কি এসে যাবে, এ ইন্টু এসে যাবে হচ্ছে এসি। দেখে নাও, বিসি বাই এসি কে এ বলছি, এই যে বিসি বাই এসি এটা মানে এ, তো আমরা সেটাই লিখেছি বিসি বাই এসি ইকুয়াল টু এ। এবার নিচে থাকা এসিটা এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে এ ইন্টু এসি এসে যাচ্ছে। তাহলে এ ইন্টু এসিটাই হচ্ছে বিসির ভ্যালু। বিসির ভ্যালু কোনটা, এ ইন্টু এসি। তাহলে যেখানে বিসি আছে সেখানে আমরা এ ইন্টু এসি পুট করতে পারি। কোন ইকুয়েশনটা থেকে বানিয়েছি বুঝেছো তো? এই যে দেখো, এ ইকুয়াল টু বিসি বাই এসি, এই যে এ ইকুয়াল টু বিসি বাই এসি, এখান থেকে আমরা এটা বানিয়েছি। তাহলে বিসির জায়গাতে আমরা কত পুট করছি, এ ইন্টু এসি পুট করছি, এখানে এ ইন্টু এসি পুট করবো। তাহলে এস ইজ ইকাল টু হাফ ইন্টু এসি ইন্টু এ ইন্টু এসি, এ ইন্টু হচ্ছে এসি, এটা পুট করলাম। প্লাস দেখো এই যে সিডিটা, সিডি রাখছি আপাতত, আর এখানে যেটা ওডি, ওডি বলতে কোনটাকে বোঝাচ্ছে, ও থেকে ডি এটাকে বোঝাচ্ছে, তো আপাতত ওডিটাকে ওডি রাখছি। এবার একটুখানি মন দিয়ে শুনবে, তাহলে আমাদের ইকুয়েশন প্রমাণ হয়ে যাবে। এস ইজ ইকাল টু, দেখো এখানে দাঁড়াচ্ছে হাফ, এটাকে আমরা আগে রাখলাম, এখানে একটা এসি আছে, এখানে একটা এসি আছে, তাহলে আমরা লিখতে পারি এসি তার স্কোয়ার প্লাস দিয়ে সিডি ইন্টু ওডি যেরকম আছে সেরকম লিখলাম। পরের লাইনে আমরা সব ডেটা বসিয়ে দেবো এবার, ঠিক আছে? দেখো হাফের জায়গাতে হাফ থাকলো, এ স্কোয়ার এর জায়গাতে এ থাকলো, এসি তার স্কোয়ার। এসি বলতে দেখো, এসি বলতে এই লাইনটাকে বোঝাচ্ছে, এসি এসি এটা হচ্ছে এসি, যেটার মানে কোনটা, ওডি। দেখো ও থেকে ডি যতটা, এসিও ততটা। তোমাদের আগের বার লেখা ছিলাম, এখানে লিখতে ভুলে গেছি, ওডি আর এসি কিন্তু সমান। দেখে নাও, এই দেখো ওডির যতটা মাপ এসি ততটা মাপ। তাহলে ওডি কত বোঝাচ্ছে, টি কে বোঝাচ্ছে, এসিও তাহলে কাকে বোঝাবে, টি কেই বোঝাবে। তাহলে এসির জায়গাতে আমরা এখানে লিখছি টি তার স্কোয়ার। হয়ে গেল, বোঝা গেল তোর অবধি? প্লাস চিহ্ন দিয়ে প্লাস লিখলাম। সিডি মানে কোনটাকে বোঝাচ্ছে, সিডি মানে দেখো এইটাকে সিডি বলে, আর এই যে এওটাও হচ্ছে একই জিনিস। দেখে নাও তুমি, এও যা সিডিও তাই, দেখো এখানে লেখাও আছে এও যা সিডিও তাই, আর এও আর সিডি মানে ইউকে বোঝায়। তাহলে সিডির জায়গাতে আমরা ইউকে লিখতে পারি ইন্টু ওডি আছে, ওডি বলতে হ্যাঁ, ওডি বলতে টাইমকে বোঝায়, টিকে, তাহলে এখানে টিকে লিখলাম। দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের। এবার একটু সাজিয়ে গুছিয়ে লেখার পালা। তো এবার দেখো আমরা এটাকে কিভাবে লিখবো, এস ইজিক্যাল টু, এখানে লিখে নেবে ছোট করে, এস ইজিক্যাল টু ইউটি, এই যে ইউ আর টির গুণটাকে আগে লিখলাম ইউটি প্লাস হাফ, আর এখানে দেখো এটি স্কোয়ার আছে, এই যে এটি স্কোয়ার, এই দেখো প্রমাণিত, এই যে ঠিক আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রমাণিত, প্রুফড। দেখে নাও, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। জাস্ট 2 থেকে 3 লাইন, দুটো ত্রিভুজের দুটো জিনিসের ক্ষেত্রফল বার করেছে, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল এই একটা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা। তারপর জাস্ট 2 লাইন করলাম, জাস্ট খালি বিসির জায়গাতে এসিটাকে বসালাম, বসিয়ে জাস্ট ডেটাগুলো বসিয়ে দিলাম, আর কিচ্ছু না, জাস্ট ডেটাগুলো বসিয়ে দেবে। তোমরা চাইলে এই লাইনটা নাও করতে পারো, এই যে এই লাইনটা বাদও দিতে পারো, দিয়ে ডাইরেক্ট ভ্যালু বসাবে, এইগুলো ডাইরেক্ট হয়ে যাবে, এটা না করলেও হবে। তাহলে 1 2 3 লাইনের প্রমাণ, 3 লাইন থেকে 4 লাইন লাগবে, 3 থেকে 4 লাইনের প্রমাণ হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে প্রমাণটা মাথায় ঢুকেছে, প্রমাণটা তোমাদের কাছে বোঝা গেছে। চলো এবার লাস্ট প্রমাণ করব, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ওই প্রমাণ। এবার আমরা প্রমাণ করব, এইখানে এই প্রমাণটা মুছে দিচ্ছি। আমাদের এবার প্রমাণটা কি হবে, এইটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, এইটা প্রমাণ করব। তো এই প্রমাণ যখন আমরা করব, আমাদেরকে সেম জিনিস করছি, এখান থেকে এসটাকে না আগে বার করছি। এস মানে দেখো এই যে এবি রেখা, যেটা এই এবি রেখার তলায় দেখো একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, কি করে, এ বি ডি ও, বা এটাকে এরকম ভাবে বলতে পারো এ ও ডি বি। এই যে এ ও ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব। এই গোটা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলকে আমরা আগের বার কিভাবে বার করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করেছিলাম। এবার আমরা কি করছি, আমরা একেবারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে একেবারে বার করছি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফলকে যোগ করেছিলাম, মানেই তো এই গোটা ক্ষেত্রফলটা বেরিয়েছিল, এই গোটা ক্ষেত্রফলটা বেরিয়েছিল, যেটা এই এ ও বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকেই বোঝাচ্ছিল। তো এবার আমরা একই কাজ করব, কিন্তু এবারে আর ত্রিভুজের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটোকে আলাদা করে যোগ করব না।
একেবারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব। দেখো এই যে এ ও ডিবি এই ট্রাপিজিয়ামটার যে ক্ষেত্রফল তোমরা নিজেরা দেখো এ ও ডিবি এই যে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এটা আমরা একেবারে বার করব। যেটা করা মানে এই নিচের টোটাল পার্টের ক্ষেত্রফল বার করা মানে এস কে বোঝায়, সেটা আমরা একটু আগেও দেখিয়েছি, সেটাকে এস কে বোঝায়, এস মানে সরণকে বোঝায়, এটা আমরা দেখিয়েছি। তাহলে আমরা এ ও ডিবি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একবারে বার করছি। কি করে বার করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একটা ফর্মুলা আছে, এস এখানে এস এর জায়গায় এস লিখলাম, ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু, এটা বুঝে নিও। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে কি অসম, তাহলে কি লিখলাম দেখো একটুখানি মন দিয়ে শুনবে, যাদের কাছে লেখাটা পরিষ্কার আসছে না কারণ এখানে লাইট পড়েছে। এস ইজ ইকাল টু আমরা লিখেছি হাফ ইন্টু ভূমি ইন্টু অসম, এই জায়গাটাতে অসম লেখা, অসম সমান্তরাল বাহু দুটোর যোগফল। তাহলে এই যে ট্রাপিজিয়াম রয়েছে এই ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু বা অসম সমান্তরাল বাহু কোনটাকে বোঝাচ্ছে? এই লাইনটা আর এই লাইনটা কি সমান্তরাল? কখনোই না। এবি লাইনটা আর এই সিডি এই ওডি লাইনটা কখনোই সমান্তরাল না। তুমি এবি লাইনটাকে টানতে থাকো এদিকে আর এই ওডি লাইনটাকে এদিকে টানতে থাকো, একটা টাইম পরে এরা ছেদ করে যাবে। যেহেতু এটা ছেদ করবে এবি লাইনটা আর ওডি লাইনটা, এবি লাইনটাকে এদিকে বাড়াতে থাকো, ওডি লাইনটাকে এদিকে বাড়াতে থাকো, ছেদ করে যাবে। ওই কারণে এবি লাইন আর ওডি লাইন সমান্তরাল লাইন না। তাহলে সমান্তরাল লাইন কোনটা? এই এও লাইনটা আর এইখানের বিডি লাইনটা, এটা সমান্তরাল। তুমি এদিকে যতই বাড়াও না কেন, এই এওটাকে যতই ওপর দিকে বাড়াও আর এটাকে যতই বাড়াও, কখনো কোনোদিন ছেদ করবে না। তাই জন্য তাহলে সমান্তরাল বাহু দুটো কোনটা? এওটা আর হচ্ছে এই বিডিটা। তাই জন্য আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা এটা হাফ ইন্টু ভূমি ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল, অসম সমান্তরাল বাহু দুটোর যোগফল। তাহলে এই গোটা ট্রাপিজিয়ামটার ভূমি কোন পার্টটা? ওডিটা হচ্ছে ভূমি। এই গোটা যদি ট্রাপিজিয়াম নিই, এই ট্রাপিজিয়ামটার ভূমি কোনটা? ওডিটা ভূমি। তাহলে এই ভূমির জায়গাতে আমরা ওডি লিখছি। তাহলে এস ইজ ইকাল টু হাফ ইন্টু ওডি, এটা হচ্ছে ভূমি লিখলাম, ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু কোনটা থাকছে? একটা হচ্ছে বিডিটা সমান্তরাল বাহু আর একটা এওটা সমান্তরাল বাহু। তাহলে দুটো জিনিসের যোগফল, একটা হচ্ছে ও এ প্লাস হচ্ছে কি আর একটা হচ্ছে বি থেকে ডি, বি থেকে ডি, এই বিডিটা হচ্ছে সমান্তরাল বাহু, দুটো বাহুর যোগফল। এবার দেখো যেটা আমাদের ওডি রয়েছে, ওডি মানে যেটা বোঝায় আর এসি মানে একই জিনিস বোঝায়। দেখো এখানে লেখাও আছে, এই যে ওডি মানে যা বোঝায় এসি মানেও তাই বোঝায়। তো আমরা ওডির জায়গাতে এসি লিখছি। আমি আর এক্সট্রা লাইন করছি না, আমরা এইখানেই করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা চাইলে এখানে জায়গা নেই নিচে, ঠিক আছে? চলো একটা লাইন করে দিই। এস ইজ ইকাল টু হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে এখানে ও এ প্লাস হচ্ছে বিডি লেখা আছে, দেখে নাও ভালো করে। ওডির জায়গাতে এসি পুট করেছে, এই যে ওডির জায়গাতে এসি পুট করা হয়েছে, দেখো যেটা ওডি সেটাই এসি, ওই জন্য ওডির জায়গাতে এসি পুট করেছি। এবার তোমরা একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা যদি এসির মানটাকে বার করবার চেষ্টা করি, এই যে এইখান থেকে বিসি বাই এসি এটা ইকুয়াল টু এ আছে, তো এসির মানটাকে এবার যদি বার করবার চেষ্টা করি বিসির মানকে বার না করে, তাহলে আমাদের কি করতে হবে? দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, হ্যাঁ এই জায়গাটা ভালো করে বুঝবে। দেখো আমরা এ মানে বার করে রেখেছিলাম বিসি বাই এসি, সেটাই টুকেছি এখানে, বিসি বাই এসি মানে এ। দেখো এখানে বার করা ছিল বিসি বাই এসি মানে এ বার করা ছিল, তো সেটা আমরা টুকেছি বিসি বাই এসি মানে এ টুকেছি। আমরা কাকে বার করতে চাইছি? এখানে এসি আছে, তাই এসির মানটাকে বার করতে চাইছি। এসিটাকে ওপরে পাঠাবো, স্মল এটাকে তলায় টেনে নেবো, তাহলে এটা এসে যাবে বিসি বাই স্মল এ, এটা ইকুয়াল টু ক্যাপিটাল এসি, এটা এসে যাবে। দেখে নাও ভালো করে, বুঝতে পারলেন কিনা? এসি ইজ ইকাল টু বিসি বাই এ চলে আসবে। তাহলে এখানে পুট করলাম সেটা, এস ইজ ইকাল টু হাফ ইন্টু বিসি বাই এসে যাবে স্মল এ, এখানে আসবে ও এ প্লাস আসবে হচ্ছে কত? বিডি আসবে। বোঝা গেল? এবার বিসি বলতে কাকে বোঝায়? দেখো আমরা বিসি কার জায়গায় লিখেছি? বিডি মাইনাস সিডি। এই বিসিটা কার জায়গায় এসছে? বিডি মাইনাস সিডি করে। তুমি নিজেই দেখো বিসি আসবে কি করলে, এই গোটা বিডির থেকে নিচের সিডির পার্টটা, এই সি থেকে ডি এই পার্টটাকে বাদ দিলে, গোটা বিডি থেকে নিচের সি থেকে ডিটাকে বাদ দিলে তবে বিসি আসবে। তাই জন্য আমরা বিসির জায়গাতে আমরা এটা লিখবো, বিডি মাইনাস সিডি লিখবো, ঠিক আছে? একবারে লিখবো, বোঝা গেল? আমরা বিসির জায়গাতে আমরা বিডি মাইনাস সিডি লিখছি। তাহলে এস এর জায়গাতে এস লিখলাম, হাফের জায়গায় হাফ লিখলাম, বিসির জায়গাতে আমরা বিডি মাইনাস সিডি লিখছি। বাই দিয়ে স্মল এ যেরকম আছে সেরকম থাকবে, এটা ব্র্যাকেটের মধ্যে থাক। আর এখানে ও এ যেটা আছে, ও এর জায়গাতে আমরা সিডিকে পুট করছি। তোমরা দেখো এই যে এ ও সেটা সিডি সমান, ওই জন্য ও এর জায়গাতে এই যে দেখো ও এর জায়গাতে সিডিকে লেখা যায়। দেখো এখানে দেখে নাও, নিজেই রাখো, ও এর যা মাপ সিডির তাই মাপ। তাহলে এখানে আমরা সিডি পুট করবো আর এখানে বিডি আছে, তো আমরা একটা কাজ করছি, বিডিটাকে আগে লিখছি, বিডি প্লাস এই যে ও এর জায়গাতে কি বললাম, এই যে ও এর জায়গাতে সিডি পুট করব। তাহলে সিডিকে পুট করলাম। তাহলে এবার একটুখানি ভালো করে দেখে নাও, এখানে একটা ফর্মুলা পড়ছে বিডি মাইনাস সিডি আর এখানে বিডি প্লাস সিডি, মানে দুটো নাম্বারের গুণ। তো
আমরা একটা কাজ করব, জাস্ট ডেটাগুলো দেখে দেখে এর মধ্যে বসিয়ে দেবো। দেখো বিডি মানে ভিকে বোঝাচ্ছে, তো বিডির জায়গায় ভিকে রাখবো। আর সিডি আছে, সিডি মানে ইউকে বোঝাচ্ছে, তাহলে এখানে ইউ পুট করবো, এখানে ইউ পুট করবো। তাহলে দু রকমের ডেটা আসবে, একটা হচ্ছে ভি মাইনাস ইউ আর একটা আসবে ভি প্লাস ইউ, এই দুটো খালি রাখবো। আমরা কি করছি, এখানে দেখো 2a যে নিচের হরটা থাকছে, এই যে 2 আর এর গুণ, এটাকে এস এর সাথে গুণ করেছে, যে 2a যেটা রয়েছে এটাকে এস এর সাথে গুণ করেছে, তো হরে রয়েছে, তো তাহলে এটা এই পাশে এসে গুণ হবে। তাহলে আমরা গুণ করে দিচ্ছি, সেটা হচ্ছে 2a এস এসে যাবে ইকুয়াল টু বিডির জায়গাতে, এই যে বিডির জায়গাতে ভি পুট করবো মাইনাস সিডি, সিডির জায়গাতে ইউ পুট করব, তাহলে ভি মাইনাস ইউ আসবে। আবার বিডি প্লাস সিডি আছে, তার মানে ভি প্লাস ইউ হবে, সেম জিনিস, ভি প্লাস ইউ হবে। ঠিক আছে, তো এবার জাস্ট ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো এখানটাতে কি হচ্ছে, দেখো একটুখানি এই জায়গাটা মুছে দিই। তাহলে 2s যেরকম আছে সেরকম 2s থাকলো। দেখো এটা ভি মাইনাস ইউ ভি প্লাস ইউ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এই যে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের ফর্মুলা। তাহলে মাইনাস ইউ স্কোয়ারটা যখন এই পাশে চলে আসবে এটা প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু হয়ে যাবে ভি স্কোয়ার। এখানে মাইনাস ইউ স্কোয়ার ছিল, এ পাশে টেনে নিলাম, প্লাস ইউ স্কোয়ার হয়ে গেল, আর 2s ছিল 2s লিখেছি, তাহলে ইউ স্কোয়ার প্লাস 2s এটা ইকুয়াল টু, এখানে ভি স্কোয়ার ছিল ভি স্কোয়ার লিখেছি। এবার কথাটাকে ঘুরিয়ে এখানে বললে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s হয়ে যাবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়ে যাবে, এইটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s হয়ে যাবে, এটা হচ্ছে ভ্যালু। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিত, তো এটা আমরা প্রমাণ করে দিলাম। তো আজকের ভিডিওতে আমরা লেখচিত্রের সাহায্যে 3 রকমের প্রমাণ আমরা করলাম। একটা হচ্ছে তোমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2s। 3টে প্রমাণই লেখচিত্রের সাহায্যে আসতেই পারে, যে কোনো একটা প্রমাণ আসতে পারে, লেখচিত্রের সাহায্যেও আসতে পারে, কলনবিদ্যার সাহায্যেও আসতে পারে, সাধারণ বীজগণিতিক নিয়মের সাহায্যেও আসতে পারে। তো আমি তোমাদেরকে বলবো 3টে প্রমাণ যেভাবে শেখালাম এই আজকের ভিডিওতে, ভালো করে এই 3টে প্রমাণ বাড়িতে প্র্যাকটিস করো। আগে এইটুকু পার্ট ভালো করে বাড়িতে 2-3 বার প্র্যাকটিস হয়ে গেলে না দেখে আরও 2-3 বার প্র্যাকটিস করো, কারণ এই প্রমাণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো চেক করে দেখো, বা ব্রায়াম মার্টিনের বই বা অন্য কোনো প্রশ্নবিচিত্রা বা যাই তোমাদের কাছে আছে চেক করে দেখো, এই প্রমাণগুলো বারবার তোমরা পাবে, লেখচিত্রের সাহায্যে খুব আসে পরীক্ষাতে। তো একটুখানি ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তোমরা খাতার মধ্যে না দেখে দেখে বারবার 2-3 বার প্র্যাকটিস করার পর তারপর এইগুলোর ওপর আমরা অঙ্ক নেক্সট ভিডিওতে করাবো, তখন তোমরা অঙ্কগুলো করো। তো এই কদিনে তোমরা একটুখানি ভালো করে বাড়িতে এইগুলো প্র্যাকটিস করো, আর 2-1 দিনের মধ্যে আমাদের নতুন ভিডিও আসছে।